হ্যালো এভরিওয়ান, রুবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুকল্যাণ ঘোষ আকাশ। আজকে আমাদের রেগুলার ক্লাসের শেষ ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আজকে আমরা পদার্থবিজ্ঞানের অষ্টম চ্যাপ্টার পর্যায়বৃত্ত গতি নিয়ে আলোচনা করব। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন কিন্তু আমার এই চ্যাপ্টারটি ছিল সব থেকে বেশি প্রিয়, কেননা এই চ্যাপ্টারটি পড়ে আমি অসম্ভব মজা পেতাম। আমি জানি তোমাদের অনেকের মাঝেই হয়তোবা এই চ্যাপ্টারটিকে খুব ভালো লাগতে পারে। তো ক্লাস শুরু করব আমরা প্রতিদিনের মতোই। তোমরা শুরুতেই জানিয়ে দাও যে তোমরা ঠিক করে আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, আর কে কোন জায়গা থেকে ক্লাস করছো, কোন কলেজে পড়ছো, এগুলো একটু তোমরা জানিয়ে দাও। আমি কিছু তোমাদের কমেন্ট পড়েই আমাদের আজকের যে ক্লাসটি আছে এই ক্লাসে অগ্রসর হব। ইতিমধ্যে আমাদের মাঝে এসে যোগ দিয়েছে বর্ণা দেবনাথ, পায়েল দত্ত। যেহেতু আজকে আমাদের ক্লাসটি শেষ হয়ে যাচ্ছে, আজকে আমরা শুধু পড়বো না, আমরা আজকে পড়বো, আড্ডা দিব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে পদার্থবিজ্ঞান নিয়ে, আমরা আজকে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিব। মানে আজকে আমরা আড্ডা আর পড়াশোনার মাঝখানে থাকবো। আচ্ছা, আমাদের মাঝে এসে যোগ দিয়েছে বর্ণা, হিমেল, নিসা এসে যোগ দিয়েছে। পায়েল লিখেছে সে চট্টগ্রাম থেকে ক্লাস করছে। আচ্ছা, তাহলে তোমাদের একটা জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে আছি সুকল্যাণ ঘোষ আকাশ। আর আমরা আজকে যে স্লাইডটি দিয়ে পড়বো সেটি তৈরি করেছে আমার বন্ধু নুমেরি সাত্তার অপার। তোমরা কিন্তু অনেকেই অপার ভাইয়েরও স্টুডেন্ট, আর তোমরা হয়তোবা অনেকে জেনে বেশ আনন্দিত হবে যে আমি আর অপার কিন্তু একই সাথে পড়ি, তার মানে আমি আর অপার কিন্তু ক্লাসমেট। আচ্ছা, তাহলে চলো দেরি না করে আমরা চ্যাপ্টারে চলে যাই। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস বলে নেই, সেটি হচ্ছে গিয়ে আমি যখন ইন্টারমিডিয়েটে থাকতে কোনো চ্যাপ্টার পড়তাম তখন আমার কাছে চ্যাপ্টারের যে কোনো থিওরি যতটুকু ইম্পর্টেন্ট ছিল, ঠিক ততটুকুই ইম্পর্টেন্ট ছিল ওই চ্যাপ্টারের নাম আমি ঠিক করে বুঝতে পারছি কিনা। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই চ্যাপ্টারটির নাম হচ্ছে গিয়ে পর্যায়বৃত্তিক গতি। এখন আমি যদি এই নামটিকে দুইটা ভাগে ভাগ করতে পারি, তাহলে কিন্তু আমি এই পর্যায়বৃত্তিককে দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে পর্যায় আর আরেকটা হচ্ছে বৃত্ত। আমাদের এই দুইটা জিনিসের মানে যদি আমরা ঠিক করে বুঝে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের অসংখ্য যে থিওরি গুলো রয়েছে সেগুলো আমাদের বুঝতে কিন্তু খুবই সহজ হবে। আমাদের কিন্তু এই দুটি শব্দর ব্যাখ্যা জানা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই দুটি শব্দ থেকেই আমরা আমাদের পরের যে লেকচারগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা করব। আচ্ছা, তোমরা শুরুতে আমাকে বলো পর্যায় মানে কি। আমি একটু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের সাথে আরো এসে যোগ দিয়েছে আমাদের 10 মিনিট স্কুলের নতুন সুপার ইনস্ট্রাক্টর ফারহান শেখ। আমাদের সাথে আরো এসে যোগ দিয়েছে জিনিয়া, আয়শা, তোমাদের সবার প্রিয় ফারহান সাকিব ভাই দেখছে। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারো যে 10 মিনিট স্কুলে টোটাল কতজন ফারহান রয়েছে? আমি কিন্তু মাঝে মাঝে নাম হারিয়ে ফেলি সবার। আচ্ছা, চলো তাহলে একটু গল্প করা শেষ হলো, এবার আমরা আবার পড়ায় ফিরে যাই। আচ্ছা, পর্যায় শব্দটির মানে হচ্ছে গিয়ে আহ, মানে বোঝার থেকে আমরা শুরুতে ফার্স্ট একটা এক্সাম্পল দেই যে আমরা পর্যায় বলতে কোন কোন শব্দগুলোর সাথে পরিচিত। পর্যায় বললে প্রথমেই আমার মাথায় যে শব্দটি আসতো সেটি হচ্ছে গিয়ে স্টেপস, মানে একটার পর একটা। এবং এরপরে যে শব্দটি আমাদের মাথায় আসতো সেটি হচ্ছে গিয়ে পর্যায় সারণী। আমাদের পর্যায় সারণীতে কি হয়? আমাদের পর্যায় সারণীতে হয় যে একটা পর্যায়ে মৌলগুলো সাজানো থাকে এবং অনেক দূর পরে যে আবার যখন সেম ধর্মের কোনো একটা মৌল পাওয়া যায় সেগুলোকে পরের পর্যায়ে স্থান দেয়া যায়। তার মানে তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে একটা নির্দিষ্ট গ্যাপ পরে তার যে প্রপার্টিজ গুলো রয়েছে এই প্রপার্টিজ গুলো কিন্তু আবার ফিরে আসছে। আমাদের পর্যায়বৃত্তিক গতির বৈশিষ্ট্যও কিন্তু এটি। আমাদের পর্যায়বৃত্তিক গতি বলতে আমরা এরকম একটি গতি বুঝি যেটি একটি নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে এবং এর কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে। তার মানে আমরা যদি পর্যায় সারণীর কথা চিন্তা করতাম, আমি আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার মাউস দিয়ে লিখতে হচ্ছে, মাউস দিয়ে লেখাটা বেশ কষ্টের ব্যাপার।
তাও আমি চেষ্টা করছি তোমরা যাতে ঠিক করে বুঝতে পারো। যদি কোনো লেখা বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো, আমি মুখে জানিয়ে দিব। আচ্ছা, যেহেতু আমরা পর্যায় সারণীতে যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে গিয়ে পর্যায় সারণী এরকম একটি টেবিল যেখানে একই ধর্মের মৌলসমূহ একটি নির্দিষ্ট গ্যাপ পর পর চলে আসে। আমাদের পর্যায়বৃত্তিক গতিটাও হচ্ছে অনেকটা এরকম, যে একটা নির্দিষ্ট সময় পর পর তার গতির পুনরাবৃত্তি হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কন্ডিশনগুলো দেয়া রয়েছে, এবং কন্ডিশনের মধ্যে প্রথম যে কন্ডিশনটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে একটি নির্দিষ্ট সময় পর পর এর পুনরাবৃত্তি হবে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা এই যদি নীল বলটিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে এটি সবসময় একই পয়েন্টকে একই নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে। তার মানে আমি যদি এই পয়েন্টটার কথা চিন্তা করি, তুমি কিন্তু দেখবে এই নীল বলটি সব সময় এই দিক থেকে অতিক্রম করতেছে। নীল বলটা কিন্তু কখনোই এই দিক থেকে এই রেখাটাকে অতিক্রম করতেছে না। তার মানে আমাদের পর্যায় সারণীর যেরকম কন্ডিশন ছিল, একটি নির্দিষ্ট পর্যায় পরপর ধর্মের পুনরাবৃত্তি হবে, ঠিক একইভাবে এই নীল কণাটিরও বৈশিষ্ট্য কিন্তু সে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে তার গতির পুনরাবৃত্তি করতেছে। তার মানে এরকম যদি কোনো কন্ডিশন মেনে কোনো বস্তু গতিশীল থাকে তাহলে আমরা সেই বস্তুর গতিকে বলতে পারি পর্যায়বৃত্তিক গতি। আশা করছি পর্যায়বৃত্তিক গতির টোটাল কনসেপ্টটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি সবাই বুঝতে পেরে থাকো তাহলে একটু কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে না, তোমাদের এই পর্যন্ত কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে এবং এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে তোমরা আরো একটি জিনিস লক্ষ্য করতে পারছো, সেটি হচ্ছে গিয়ে একটি বল একটি আয়তক্ষেত্রিক ফিল্ডের ভিতর দিয়ে অতিক্রম করছে। এখানেও কিন্তু সেম ঘটনাটাই ঘটেছে। লাল বলটা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে সব সময় নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করছে এবং প্রতিবার ঘুরে আসতে কিন্তু এর একই পরিমাণ সময় লাগে। সে যদি একবার দেরিতে, একবার তাড়াতাড়ি, আবার দেরিতে এরকম করে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু সেই গতিটা পর্যায় ভিত্তিক গতি হবে না। অবশ্যই একটি নির্দিষ্ট সময় পর পর হতে হবে এবং নির্দিষ্ট দিক থেকে হতে হবে। আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে হিমেল, রাখি, ফারহান, পায়েল তোমরা সবাই বলেছো যে বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা পরের দিকে চলে যাই। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন রকম যে গতি রয়েছে এই গতির একটি শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছি। আমরা গতিকে প্রথমেই দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পর্যায়বৃত্তিক গতি এবং একটা হচ্ছে পর্যায়বৃত্তিক না এরকম গতি। যেমন আমরা আমাদের ফিজিক্সের 3rd চ্যাপ্টারে যে গতি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু গতিটা ছিল শুধুমাত্র রৈখিক গতি, কিংবা আমরা প্রাসের ক্ষেত্রে দেখেছি সেটা ছিল দ্বিমাত্রিক গতি, সেটা কিন্তু পর্যায়বৃত্তিক গতির মধ্যে পড়ছে না। এখন আমরা যদি পর্যায়বৃত্তিক গতিকে আরো ফার্দার দুইটা ভাগে ভাগ করতে চাই তাহলে আমরা বলতে পারি একটি হচ্ছে স্পন্দন গতি এবং আরেকটি হচ্ছে স্পন্দন নয় এরকম গতি। আর স্পন্দন হতে পারে সরল ছন্দিত স্পন্দন এবং স্পন্দন হতে পারে দমিত স্পন্দন। তোমাদের কাছে এই নামটি হয়তোবা একটু নতুন হতে পারে, কেননা এই দমিত স্পন্দন সম্পর্কিত কোনো ধরনের কোনো আলোচনা আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসের অন্তর্ভুক্ত না। আমি যখন আমাদের ভার্সিটির ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি সর্বপ্রথম এই দমিত সরল ছন্দিত স্পন্দন দমিত স্পন্দন বা ড্যাম্পড হারমোনিক মোশন সম্পর্কে প্রথম জেনেছিলাম। আচ্ছা, তাহলে চলো আমরা আস্তে আস্তে এই সবগুলো টপিক নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, বলো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটা বল একটা ইনফাইনাইট সাইনের মতো পথ দিয়ে অতিক্রম করছে। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের যে গতিটা, এই গতিটা কি পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক? তার মানে এখানে এই যে বস্তুগুলো রয়েছে এটি কি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করছে এবং তাদের ভিতরে সময় ব্যবধানটা কি একই? যদি একই থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাও, হ্যাঁ ভাই এই যে গতিটা রয়েছে এটা হচ্ছে গিয়ে
পিরিয়ডিক মোশন। আর যদি তোমরা মনে করে থাকো এই গতিটা পিরিয়ডিক মোশন না, তাহলে তুমি লিখে দাও যে এটা পিরিয়ডিক মোশন না। আমরা কিন্তু আজকে তোমাদের কাছে অনেক কোশ্চেন করব, কেননা আমি বরাবরই কিন্তু আমার পড়ার সিস্টেমটা হচ্ছে এরকম ছিল যে আমরা থিওরি বেসড পড়াশোনা বেশি করি। কেননা আমি যদি থিওরি একটা খুব ভালো করে জানি, আমি কিন্তু কোনো ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সহজে সলভ করতে পারবো। কিন্তু আমি যদি শুধু ম্যাথ প্রবলেম সলভ করতে থাকি, থিওরি না বুঝি, তাহলে কিন্তু আমাদের একটু ঘুরিয়ে যদি দেয়, তাহলেই আমরা অঙ্কটা আর করতে পারবো না। তাহলে তোমরা আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দাও যে এই যে এখানে যে মোশনটি দেখতে পাচ্ছ তোমরা, এটি সরলছন্দিত স্পন্দন কিনা। আমি কিন্তু তোমাদের কাছ থেকে এখনো কোনো উত্তর পাইনি। আচ্ছা, আমি তোমাদের বলে দিলাম। এখানে আমি ডিরেক্টলি তোমাদের অ্যান্সারটা দিচ্ছি না, আমি তোমাদের একটা হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো, আমি এই বক্সের মধ্যের অবস্থানটা চিন্তা করে নিচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ এই বক্সের ভিতর দিয়ে বলগুলো শুধুমাত্র একই দিক থেকে, তার মানে আমার স্ক্রিনের বাম প্রান্ত থেকে ডান প্রান্ত দিকে যাচ্ছে। এটা কিন্তু কখনোই উল্টাভাবে ফিরে আসতেছে না। তার মানে এই বক্সের ভিতর দিয়ে বল সমূহের যে গতি রয়েছে, এই গতিগুলো কিন্তু ঠিক একই দিক দিয়ে যাচ্ছে। এবং তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, তাহলে কিন্তু দেখতে পারবে যে এই বল সমূহের গতি কিন্তু ধ্রুব ছিল। তার মানে এরা মোটামুটি একই সময় ব্যবধানে এই গতিপথের নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করছে। তাহলে আমার মনে হয় যে তোমরা এটার অ্যান্সার কি সেটা বুঝতে পেরেছো। আমরা পিরিয়ডিক মোশনের আরো কিছু এক্সাম্পল দেখতে চাই। সেটি হচ্ছে গিয়ে আমাদের ঘড়িতে অনেকে পেন্ডুলাম রয়েছে, আমাদের সূর্যকে কেন্দ্র করে আমাদের যে পৃথিবীর গতি, কিংবা ছোট্ট পরমাণুর ভিতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহের যে গতি, সবই কিন্তু পিরিয়ডিক মোশনের উদাহরণ। তোমরা যদি একটু ঠিক করে খেয়াল করো, তাহলে কিন্তু এই জিনিসগুলো ঠিক করে বুঝতে পারবে। আচ্ছা, এবারে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গিয়ে অসিলেশন, বা যেটিকে আমরা বলছি স্পন্দন গতি। আচ্ছা, স্পন্দন গতি কাকে বলে? স্পন্দন গতির একদম সহজ ভাষায় যদি কোনো ডেফিনেশন বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে যে সকল পর্যায়বৃত্ত গতি টু অ্যান্ড ফ্রো কন্ডিশন মেনে চলে, সেগুলোকে আমরা স্পন্দন গতি বলতে পারি। দেখো, সংজ্ঞার ভিতরেই কিন্তু পর্যায়বৃত্ত গতি চলে আসলো। তোমরা কি এখন বুঝতে পারছো যে আমি কেন অলমোস্ট 5 মিনিট ধরে শুধুমাত্র তোমাদের চ্যাপ্টারের নামই বুঝাইলাম? কেননা দেখো, আমাদের সংজ্ঞার ভিতরে এরকম অসংখ্য টার্ম কিন্তু বারবার চলে আসবে। তুমি যদি এই সংজ্ঞাটা পড়ার সময় পর্যায়বৃত্ত গতি কি এই ডেফিনেশনটা না জানতে, তাহলে কিন্তু তোমার এই ডেফিনেশনটা বুঝতে সমস্যা হতো। এজন্য আমি যে জিনিসটা আমার ইন্টারমিডিয়েট লাইফে ফলো করেছি, সেটি হচ্ছে গিয়ে তোমরা যখন যে চ্যাপ্টারই পড়তে যাও না কেন, একদম চ্যাপ্টারের শুরুতে চ্যাপ্টারের নাম এবং আমাদের চ্যাপ্টার যে কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো ঠিক করে পড়ে ফেলো এবং সেগুলো ঠিক করে বুঝো। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের ক্লাসে এসে জয়েন করেছে রেহানা রহমান। রেহানা রহমান, ওয়ালাইকুম আসসালাম তোমাকে। চলো, আচ্ছা, তাহলে আমরা দেখে নেই যে স্পন্দন গতি কাকে বলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি রেখা বরাবর একটি বল মুভ করছে। এখন আমি যদি মাঝখান বরাবর একটা দাগ চিন্তা করি এবং এই অবস্থানটাকে যদি ধরে নেই সরল সাম্যাবস্থা, তাহলে আমি দেখতে পাই যে এই পয়েন্ট থেকে একবার এই বস্তুকণাটা ডানে যাচ্ছে এবং বামে যাচ্ছে। আমরা কিন্তু মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে পর্যায়কাল নিয়ে অনেক জিনিস পড়ে এসেছি। এখন মহাকর্ষ অভিকর্ষের সাথে যদি আমরা এই জিনিসটাকে তুলনা করতে চাই, তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটি হচ্ছে গিয়ে, দেখো, তুমি এর পর্যায়কালটা চিন্তা করো। পর্যায়কাল হচ্ছে, ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সে আবার এই পয়েন্টে আসবে, এখান থেকে ফিরে সে আবার এই পয়েন্টে আসবে। তুমি যদি একটু ঠিক করে দেখো, তাহলে দেখতে পারবা এই সাম্যাবস্থান থেকে অর্ধেক সময় সে ডান দিকে যাচ্ছে এবং অর্ধেক সময় সে বাম দিকে যাচ্ছে। তার মানে সাম্যাবস্থান থেকে T/2 সময় সে
তার গতির একদিকে যায় এবং বাকি t/2 সময় প্রথমে যে দিকে গিয়েছিল তার পূর্বের দিকে সে চলে যায়। তার মানে আমি যদি টোটাল টাইম চিন্তা করি t, এবং এইটা যদি আমি স্টার্ট পয়েন্ট চিন্তা করি, ধরো আমার এই পয়েন্টটা হচ্ছে গিয়ে স্টার্ট পয়েন্ট, ধরো এটা হচ্ছে গিয়ে আমার স্টার্ট পয়েন্ট, তাহলে তার এই পয়েন্ট থেকে একদম শেষ পয়েন্টে পৌঁছাতে শুরুতে সময় লাগবে t/4, এবং এখান থেকে আবার ফিরে আসতে সময় লাগবে t/4। তাহলে আমি যদি এই দুইটা যোগ করি তাহলে আমি দেখতে পাই যে সে সাম্যাবস্থান থেকে ডান দিকে টোটাল t/2 সময় অতিবাহিত করবে, এবং ঠিক একইভাবে সাম্যাবস্থান থেকে বাম দিকেও সে কিন্তু t/2 সময় অতিবাহিত করবে। তাহলে তোমরা কি এখান থেকে এই যে আমাদের ডেফিনেশন টু অ্যান্ড ফ্রো, যেটা আমি বলতে চাচ্ছি এদিক ওদিক, এই কথাটা কি বুঝতে পেরেছো? যে দেখো, তার টোটাল পর্যায়কাল হচ্ছে টি সময়, সে সাম্যাবস্থান থেকে অর্ধেক সময় একদিকে চলে t/2, এবং বাকি অর্ধেক সময় সে আরেক দিকে চলে। তাহলে আমরা স্পন্দন গতি কাকে বলে তার একদম সহজ আর সিম্পলিফাইড একটা ডেফিনেশন মনে হয় শিখে ফেললাম। তাহলে চলো আমরা দেরি না করে সামনের দিকে এগিয়ে যাই। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অসম্ভব রকমের একটা এঙ্গেজমেন্ট তৈরি করেছো। ফারহান তোমাদের বিভিন্ন রকম এক্সাম্পল দিচ্ছে, বর্ণা তোমাদের একদম বইয়ের যে ভাষা আছে সেই ভাষায় যে ডেফিনেশন গুলো রয়েছে সেগুলো লিখে দিচ্ছে। এবং এরকম যদি একটা কমেন্ট সেকশন থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। আমরা একই সাথে লাইভ দেখে কনসেপ্টটাও ক্লিয়ার হতে পারবে, এবং আমাদের যে বাকি সমস্যাগুলো রয়েছে সেই বাকি সমস্যাগুলো আমরা কিন্তু কমেন্ট সেকশনে ক্লিয়ার করে ফেলতে পারবো। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে হয়তো বা লিখেছে, এই যে লাবিব আর আয়শা লিখেছে t/4 t/2 এর বিষয়গুলো কেন যেন আমার প্যাচ লাগে। আচ্ছা, আমি তোমাদের জন্য আরেকবার জিনিসটা বলি। টোটাল পর্যায়কাল হচ্ছে গিয়ে টি সময়। পর্যায়কাল মানে কি? পর্যায়কালের ডেফিনেশন হচ্ছে গিয়ে একদম কোন একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার ওই পয়েন্টে ফিরে আসতে হবে। তার মানে দেখো, আমি যদি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, এই যে ধরো এই পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করি, তাহলে আমার এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্টে যেতে হবে, এবং এই পয়েন্টে যাওয়ার পর আবার এই পয়েন্টে ফিরে আসতে হবে। তাহলে আমার যে সময়টা লাগবে সেই সময়টা হচ্ছে গিয়ে টি সেকেন্ড সময়। এখন আমরা মাঝখানে সাম্যাবস্থানটা চিন্তা করে নেই। তাহলে আমি যদি মাঝখানে সাম্যাবস্থানটা চিন্তা করে নেই, তাহলে আমি যদি এই মধ্যেখানটাকে এই দিক দিয়ে অতিক্রম করতে চাই বারবার, তাহলে আমার গতিটা কি হবে? দেখো, আমার এখান থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে ফিরে আসতে হবে, এরপরে আবার এই পয়েন্টের থেকে এই পয়েন্টে যেতে হবে, এবং সবশেষে কিন্তু আমাকে, যদি আমি বাম থেকে ডানে অতিক্রম করতে চাই তাহলে কিন্তু আমার আমাকে এইভাবেই অতিক্রম করতে হবে। তার মানে তুমি জিনিসটা দেখো যে এইখান থেকে তুমি যদি যাত্রা শুরু করো, তোমাকে একবার এই ডান পাশে যেতে হবে, এখান থেকে ঘুরে আবার এখানে আসতে হবে, এবং পরে তুমি যখন আবার এখানে যাবে তখনই কিন্তু যে তোমার একটি পূর্ণ পর্যায় সম্পন্ন হলো। এখন আমার পূর্ণ যে পর্যায়টা সম্পন্ন হচ্ছে সেখানে কি হয়? সেখানে যে জিনিসটা হয়, সে এইখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত যেতে t/4 সময় নেয়। যদি বাম থেকে ডানে যেতে t/4 সময় নেয়, এখান থেকে এখানে আসতেও তো তার t/4 সময় লাগবে। তাহলে সে t/4 সময়ে গেল, t/4 সময়ে আসলো। তাহলে কি এই দুইটা যদি আমি যোগ করি t/2 হচ্ছে না? আমি যদি একটু ঠিক করে দেই তাহলে দেখতে পাবে এই দুইটা যোগ করলে কি আমাদের t/4 আসছে না? তাহলে সে সাম্যাবস্থা, সরি, এখানে t/2 হবে, যেতে লাগতেছে t/4, এখানে আসতে লাগতেছে t/4। এই দুইটা যদি আমি যোগ করি তাহলে যোগফলটা হবে হচ্ছে t/2। তাহলে সে সাম্যাবস্থান থেকে অর্ধেক সময় অর্থাৎ t/2 সময় ডান দিকে থাকছে,
আর t/2 সময় বাম দিকে থাকছে। আশা করি তোমরা এই জিনিসটি এখন বুঝতে পেরেছো। এখন তোমাদের আমরা বিভিন্ন রকম অসিলেশন মোশনের উদাহরণ দেই। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে তোমরা চেষ্টা করছো অনেকে একটু কমেন্ট করে ঠিক করে বুঝিয়ে দিতে। এরকম কমেন্ট সেকশন কিন্তু আসলে চমৎকার, যে তোমরা যদি কেউ না বুঝো, যে বুঝতে পেরেছো সে তোমরা অন্য সবাইকে বুঝিয়ে দিচ্ছ। আমাদের হৃৎপিণ্ডে কিন্তু প্রতিনিয়ত সংকোচন আর প্রসারণ হচ্ছে। এই যে তোমরা যদি বাম পাশের ছবিটা দেখতে পারো, তোমরা কিন্তু দেখতে পারবে একবার তার সংকোচন হচ্ছে এবং একবার তার প্রসারণ হচ্ছে। এই হৃৎপিণ্ডের আমাদের যে বেগ, যে মোশন, এটাও কিন্তু অসিলেশন মোশনেরই একটা পার্ট। কেননা সে তার টোটাল গতিপথের অর্ধেক সময় অর্থাৎ t/2 সময় সংকুচিত হচ্ছে এবং অর্ধেক সময় অর্থাৎ বাকি t/2 সময় প্রসারিত হচ্ছে। এভাবেই কিন্তু আমরা বলতে পারি আমাদের হার্টটা যে কন্টিনিউয়াসলি বিট করতেছে, তখন কিন্তু আমাদের হার্টও অসিলেশন মোশন ফলো করতেছে। এবারে আমরা অসিলেশন মোশনের আরো একটা স্পেশাল পার্ট, যেটাকে আমরা বলছি সিম্পল হারমোনিক মোশন, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখো, আবার কিন্তু তোমাদের প্রিভিয়াস যে থিওরির এক্সপ্লেনেশন সেটা কিন্তু চলে আসলো। এই জন্যই কিন্তু আমার এই চ্যাপ্টারটা অনেক বেশি প্রিয় ছিল, কেননা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। একটা থিওরি পড়ার পরে সেকেন্ড থিওরিটা পড়ার জন্য আমার ফার্স্ট থিওরিটার হেল্প লাগছে। এজন্যই আমাদের কিন্তু এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, আমরা যদি সরল ছন্দিত স্পন্দনের ডেফিনেশন চাই, তাহলে আমরা কি বলতে পারি? আমাদের এখানে লেখা আছে যে যে স্পন্দন গতিসম্পন্ন বস্তু হুকের সূত্র মেনে চলে তাদের সরল ছন্দিত স্পন্দন গতি বলে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো, তোমাদের কি হুকের সূত্রটা মনে আছে? আমি তোমাদের যখন কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটি পড়িয়েছিলাম, আমি কিন্তু সেখানে স্প্রিং এর গতি নিয়ে আলোচনা করেছি এবং স্প্রিং এর গতি পড়ানোর সময় তোমাদের কিন্তু আমি হুকের সূত্রটা পড়িয়ে দিয়েছিলাম। এখন হুকের সূত্রটা আমরা আরো একবার দেখে নেই, চলো। হুকের সূত্রটা আমি যদি ম্যাথমেটিক্যাল ওয়েতে বলতে চাই, আমি বলতে পারি হুকের সূত্রটা হচ্ছে গিয়ে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই, বা সাম্যাবস্থান থেকে কোনো বস্তুর দূরত্ব যত বৃদ্ধি পায় তার উপর আকর্ষণ তত বেশি বৃদ্ধি পায়। তার মানে সাম্যাবস্থান থেকে কোনো বস্তু যত দূরে চলে যেতে থাকে, সাম্যাবস্থার প্রতি তার আকর্ষণ তত বাড়তে থাকে। এটাকে তোমরা অনেক সময় এভাবে মনে রাখতে পারো যে আমরা যখন আমাদের বাসা থেকে অনেক দূরে কোথাও বেড়াতে যাই, তখন যত বেশি দূরে আমরা বেড়াতে যাই, আমাদের কিন্তু ততই আমাদের বাসার প্রতি টান বৃদ্ধি পায়। তাহলে আমরা বুঝতে পারি যে হুকের সূত্রটা কি। হুকের সূত্রটা এখন আমি তাহলে এক্সপ্লেন করে দিচ্ছি। এটা হচ্ছে কি, এফ মানে হচ্ছে কোন একটা বস্তু সাম্যাবস্থানের দিকে কতটুকু ফোর্স লাভ করে, আর ওয়াই হচ্ছে গিয়ে সাম্যাবস্থান হতে সরণ। তোমরা কি কেউ আমাকে বলতে পারো যে এখানে এই মাইনাস সাইনটার মানে কি? আমি কিন্তু এই মাইনাস সাইনটার ব্যাখ্যা তোমাদের আগেই দিয়েছিলাম। তোমরা এখন তাড়াতাড়ি আমাকে একটু জানিয়ে দাও তো যে তোমরা কে কে এই মাইনাস সাইনটা কেন আসলো সেটার ব্যাখ্যা দিতে পারবে। আমি তোমাদের জন্য একটি অ্যানিমেশন দেখাচ্ছি এখানে। অ্যানিমেশনটা দেখে আমি দেখি যে তোমরা এই জিনিসটা আমাকে বলতে পারো নাকি। সিয়ামুল এখানে লিখেছে, ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই, তুমি অবশ্যই তোমার কোশ্চেনটা কমেন্টে করে দাও। আর তোমরা কমেন্টে কিন্তু আজকে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব যত ধরনের তোমাদের প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার। আচ্ছা, এখন দেখো, এই জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দেই আবার। দেখো, এখানে একটা বস্তু চলছে। যখনই ধরো এই বলটা সাম্যাবস্থান পার করে এই দিকে চলে গেল, তখন তার সরণ, বা আমি যদি সরণকে এক্স দিয়ে ডিনোট করতে চাই, তার সরণ কিন্তু
আমার স্ক্রিনের ডান থেকে বামে ছিল, কিন্তু সরণ যখন এই দিকে ঘটছে, তার মানে সরণ যখন বাম দিকে ঘটছে, এই বস্তুটার ওপর প্রযুক্ত বলের দিক কিন্তু ডান দিকে। তার মানে দেখো, বস্তুটা যেই দিকে চলে যাচ্ছে সে কিন্তু তার বিপরীত দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, সেটাই সাম্যাবস্থানের দিকেই সবসময় বস্তুটা আকর্ষিত হবে। তাহলে বস্তুটা যখন সাম্যাবস্থান পার করে বামের দিকে চলে যাবে, আকর্ষণ লাভ করবে সে ডানের দিকে, এবং সাম্যাবস্থান থেকে সে যখন ডানের দিকে যাবে আকর্ষণ হবে বামের দিকে। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু বস্তুর অবস্থানের পরিবর্তনের যে দিকটা রয়েছে, তার মানে বস্তুর সরণ যেটা হচ্ছে যেদিকে, তার সাম্যাবস্থানের প্রতি যে আকর্ষণ সেটি বিপরীত দিকে হওয়ার কারণে কিন্তু আমরা এখানে একটি মাইনাস সাইন দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন বলতে চাই, আমরা বিভিন্ন রকম এক্সাম্পল দেখি, চলো, যে সাম্যাবস্থান থেকে বিভিন্ন অবস্থানে বস্তুর যে বিভিন্ন রকম বেগ, সেটা আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। এখন আমরা এখানে বলতে পারি যে সাম্যাবস্থা থেকে সরণ যখন ম্যাক্সিমাম হবে তখন কিন্তু আমার আকর্ষণ বলের মানও ম্যাক্সিমাম হবে। আর সাম্যাবস্থান থেকে ম্যাক্সিমাম যে সরণ, তার মানে এই যে সাম্যাবস্থান থেকে এই যে পয়েন্টটা আছে ম্যাক্সিমাম যে পয়েন্টটা, এইটার যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে গিয়ে বিস্তার। তার মানে কোনো একটা স্পন্দনশীল কণা তার সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে গিয়ে বিস্তার। আর এই বিস্তারকে আমরা কিন্তু ডিনোট করি হচ্ছে গিয়ে এ দিয়ে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সরণ যখন বিস্তারের সমান হবে তখন কিন্তু আকর্ষণ বলের মানটাও ম্যাক্সিমাম হবে। তার মানে দেখো, আমি যদি এই কণাটার গতিটা লক্ষ্য করতে চাই তাহলে আমি বলতে পারি এখানে কোন একটা বস্তু এখান থেকে এখানে যাচ্ছে, মানে সাম্যাবস্থান থেকে এই দিকে যাচ্ছে, বস্তুটার এক সময়ে বেগ 0 হয়ে যাচ্ছে এবং সে এই অবস্থান থেকে তার গতির দিক পরিবর্তন করে আবার এই অবস্থানে চলে আসতেছে, আবার এই দিকের থেকে এই দিকে যাচ্ছে। আমার কিন্তু সরলছন্দিত স্পন্দন সবসময় এরকমই থাকে। তাহলে আমার এই অবস্থানটাতে যখন এই বস্তু কণাটা চলে, তার এই যে আকর্ষণ বলের মান থাকে, এই আকর্ষণ বলের মান কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে। আর তোমরা সহজেই বুঝতে পারছো যে একদম যখন এন্ডে থাকে তখন এই যে বস্তুটার গতি, এই গতিটা কিন্তু শূন্য হয়ে যায়। আচ্ছা, এবার তোমাদের জন্য আমি খুবই ট্রিকি একটা প্রশ্ন করব, এবং তোমাদের মধ্যে যে যে এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে আমি এই ক্লাসের শেষে একদম আলাদাভাবে তোমাদের নাম লিখে আমাদের যে 10 মিনিট স্কুলের গ্রুপটা রয়েছে সেখানে পোস্ট করব। সেই কোশ্চেনটা হচ্ছে এরকম যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এফ ইজ প্রপোর্শনাল টু ওয়াই। ধরো আমরা সাইনের কথাটা বিবেচনা করলাম না, আমরা সাইনের কথাটা বিবেচনা করতে পারি এই প্রপোর্শনাল সাইনটা উঠাই দিয়ে, তখন আমাদের কনস্ট্যান্টটা আমরা যেটা ধরবো সেটা মাইনাস হিসেবে আসবে। তাও আমরা যদি এটার সাথে মিল রাখতে চাই আমরা বলতে পারি যে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। এখন আমরা এফ সমান সমান এম এ লিখতে পারি, এম এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখানে এম, তার মানে যে বস্তুটার ভর রয়েছে সেই ভরটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, তাহলে আমরা এই কনস্ট্যান্ট পার্টটাকে আলাদা করি। তাহলে আমরা যদি কনস্ট্যান্ট পার্টটাকে জাস্ট আপাতত বাদ দেই তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। তার মানে আমি কিন্তু এখানে বলতে পারি যে আমার বিস্তার মানে সরণ যখন সর্বোচ্চ হবে ত্বরণও তখন সর্বোচ্চ হবে। কিন্তু আমার যে প্রশ্নটা হচ্ছে এই পয়েন্টে ভি ইকুয়াল টু যদি
0 হয় তাহলে এ ম্যাক্সিমাম কিভাবে হইল? তোমরা কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? আমার প্রশ্নটা হচ্ছে, আমরা আমাদের ইকুয়েশন থেকে সহজেই দেখতে পেলাম যে আমার যখন সরণটা হচ্ছে বিস্তারের সমান, তখন হচ্ছে গিয়ে এটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। কিন্তু আমার এই পয়েন্টটাতে তো বেগের মান 0, তাহলে এর মান কিভাবে ম্যাক্সিমাম হলো? আমি এই কোশ্চেনটা জন্য তোমাদের অ্যান্সার দিতে বলবো, আর ততক্ষণে আমি তোমাদের যে কমেন্টগুলো রয়েছে সেটি পড়ে ফেলবো। আচ্ছা, এখানে তোমাদের সিয়ামুল একটা প্রশ্ন করেছে। সিয়ামুল, দেখো তোমার প্রশ্নটার উত্তর দিচ্ছি। তুমি এখানে লিখেছো 5 প্লাস 3 sin ωt+4 cos ωt। আচ্ছা, এইটার অ্যামপ্লিটিউড কত হবে? দেখো ভাই, এইটা তুমি কি ট্রাইগোনোমেট্রিতে সাইন সি প্লাস সাইন ডি এর একটা ফর্মুলা পড়ছো না? তুমি যখন সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটা পড়ছো, তখন তুমি যদি এই 3 sin ωt আর 4 cos ωt এই দুইটাকে সাইন সি আর সাইন ডি এর সাথে তুলনা করো, তুমি কিন্তু একটা সিঙ্গেল টার্ম পাবা। ওই টার্মের ভিতরে একটা পার্ট থাকবে হচ্ছে কনস্ট্যান্ট এবং আরেকটা পার্ট থাকবে হচ্ছে সাইনের পার্ট। আশা করি তুমি তোমার প্রশ্নটার উত্তর পেয়েছো। আচ্ছা, ইতিমধ্যে আমি তোমাদের মধ্যে যারা সঠিক উত্তর দিয়েছে একজনের অ্যান্সারটা পেয়ে গিয়েছি। আহ, তাহমিদ ড্যানিয়াল। তাহমিদ ড্যানিয়াল কিন্তু তোমাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছে। এই প্রশ্নটার সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে এইটাই, যে দেখো, এই পয়েন্টে যদিও বা ভি এর ডিরেকশন 0, কিন্তু আমার ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি। ত্বরণ নির্ভর করে মানের সাথে সাথে দিকের পরে। এখন যেহেতু ত্বরণ মানের সাথে সাথে দিকের উপরও নির্ভর করে, দেখো এই পয়েন্টটাতে তার প্রথমে ত্বরণ ছিল এই দিক বরাবর, এবং এই পয়েন্টটাতে আসলে তার ত্বরণ হয়ে যাচ্ছে এই দিক বরাবর। তার মানে দেখো, এই একটা পার্টিকুলার পয়েন্টে ত্বরণের কিন্তু 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়েছে। যেহেতু সে সম্পূর্ণরূপে দিকটা পরিবর্তন করে ফেললো, সেহেতু কিন্তু তার ত্বরণ ওই পয়েন্টটাতে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম। যদিও বা বেগের মান 0, কিন্তু এখানে কিন্তু ত্বরণ টোটাল দিকটাই তার পরিবর্তন করে ফেললো। এর জন্য ওই পার্টিকুলার পয়েন্টে যে ত্বরণের মান রয়েছে, এই ত্বরণের মানটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই যে মজার প্রশ্নটি ছিল, এই মজার প্রশ্নটির অ্যান্সার দিয়ে দিলাম। আশা করি তোমাদের যে কনসেপ্ট রয়েছে সেটি অনেকের ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো, যখন আমাদের যে সরণ রয়েছে এটি ত্বরণ যে বিস্তারের থেকে কম হয়, তখন আমার সাম্যাবস্থানের দিকে যে বল সেটিও কম হবে। তার মানে আমাদের 1 নাম্বার চিত্রে বলের মান যত ছিল, আমাদের 2 নাম্বার চিত্রে বলের মানটা কিন্তু কম হবে। কেননা এই যে আমাদের বস্তুটা রয়েছে, এটা প্রথম চিত্রে সাম্যাবস্থান থেকে অনেক দূরে রয়েছে, কিন্তু দ্বিতীয় চিত্রে সাম্যাবস্থান থেকে কাছে রয়েছে। আচ্ছা, এখন আমার যখন সাম্যাবস্থানে যখন y=0, তখন সে কোনো ধরনের কোনো আকর্ষণ বল লাভ করে না। কিন্তু যদিও বা সে কোনো আকর্ষণ বল লাভ করে না, তবুও কিন্তু তার বেগ আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম। তোমরা কি আমাকে বলতে পারো যে এই পার্টিকুলার পয়েন্টটাতে তো কোনো ধরনের কোনো আকর্ষণ বলই নেই, তাহলে বস্তুটা কিভাবে গতিশীল থাকতেছে? তোমাদের জন্য আমার যে সেকেন্ড কোশ্চেন, তার মানে আমার 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এইটা, যে এই পার্টিকুলার পয়েন্টে ফোর্স ইকুয়াল টু তো 0, তাহলে এই বস্তুটা কিভাবে গতিশীল রয়েছে? আচ্ছা, তোমাদের মধ্যে একজন লিখেছে কার্সারটা কালো করলে ভালো হতো। আচ্ছা, আমি হচ্ছে
কার্সারটা কালো করে দিলাম, এই যে দেখো এখানে ফোর্স ইকুয়াল টু 0। তাহলে আমি এই বেগটা কিভাবে পাচ্ছি, কিংবা এখানে বস্তুটা থেমে কেন গেল না? সিয়ামুল প্রশ্ন করেছে যে কেউ অ্যান্সার দিছো নাকি ওইটার? হ্যাঁ ভাইয়া, সবাই অ্যান্সার দিয়ে দিছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে ফারহানও কিন্তু তোমাদের সঠিক উত্তরটা দিয়ে দিয়েছে। আর আমি যদি হচ্ছে একটু ব্রড ওয়েতে অঙ্কটা করতাম, তাহলেও কিন্তু আমি এভাবে অঙ্কটা সলভ করে ফেলতে পারতাম। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে দেখে নেই এই প্রশ্নটার সঠিক উত্তর কে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি হিমেল গোস্বামী এই প্রশ্নটার সঠিক উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে এই পার্টিকুলার পয়েন্টটাতে ফোর্স যদিও বা 0 থাকে, এইখানে কিন্তু একটা জড়তা কাজ করতেছে, সেটা হচ্ছে গিয়ে গতীয় জড়তা। যে কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে সে গতিশীলই থাকতে চায়। তাইলে এই পার্টিকুলার পয়েন্টে যদিও বা ফোর্সের মানটা 0 হয়ে গিয়েছিল, তবুও যেহেতু সে একটা নির্দিষ্ট বেগে এই পার্টিকুলার পয়েন্টটাকে অতিক্রম করতেছিল, তাই জড়তার কারণে সে এই পয়েন্টটা পাস করে যখনই একটু সামনের দিকে চলে যাবে, তার মানে যখন সে এই পয়েন্টে চলে আসবে, তখনই কিন্তু সে পিছনের দিকে একটা টান বল অনুভব করবে। এই টান বলের জন্যই কিন্তু সে এই পয়েন্টের থেকে আবার এই পয়েন্টে ফিরে আসে। আশা করছি তোমরা বিভিন্ন পয়েন্টে বেগের মান কত, ত্বরণের মান কত, বলের মান কত, এই জিনিসটা ঠিক করে বুঝতে পেরেছো। আচ্ছা, সিয়ামুল লিখেছে যে সহগ মানে কি? ভাইয়া, সহগ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট। সাইন, ধরো কোথাও লেখা আছে 2 সাইন থিটা, তাহলে সাইন থিটার কোএফিসিয়েন্ট হচ্ছে 2। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছি। তোমরা হচ্ছে যে বিভিন্ন ব্যাখ্যা দেয়া হয়েছিল, তোমাদের একটু আগে আমি যে ব্যাখ্যাগুলো দিলাম, সেই ব্যাখ্যাগুলো তোমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছ। আমরা এরপরে নেক্সট যে টপিকটা রয়েছে, সেই নেক্সট টপিকটাতে চলো চলে যাই। আচ্ছা, এইখানে তোমরা এই যে টপিকটা দেখতে পাচ্ছ, যে হেডিংটা দেখতে পাচ্ছ, এই হেডিংটা কিন্তু অনেক কিছু নির্দেশ করতেছে। আমরা একই গ্রাফের মধ্যে সরণ, বেগ এবং ত্বরণ সম্পর্কিত সবকিছু আলোচনা করব। আমার এইখানে যে জিনিসটি লাগবে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার ইন্টারমিডিয়েট লাইফে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলায় যদি সব থেকে পছন্দের কোনো গ্রাফ থাকতো, সেটি হচ্ছে গিয়ে এইটা। আমি আমাদের যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে, পাঠ্যপুস্তকগুলোতে কেন যেন এই ছবিটা দেয়া হয় না। আমি এই ছবিটা একটা বিদেশি রাইটারের বইয়ের থেকে এনেছিলাম, এবং তোমরা যদি নেটে সার্চ দাও এরকম অসংখ্য বই গ্রাফের ছবি পাবে। প্রথম যে অংশটি রয়েছে, এইখানে ওয়াই অক্ষ বরাবর রয়েছে হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট, তার মানে ওয়াই অক্ষ বরাবর রয়েছে ওয়াই, এবং এক্স অক্ষ বরাবর রয়েছে হচ্ছে গিয়ে সময় টি। আমার যখন যে দ্বিতীয় ছবিটা রয়েছে, এই দ্বিতীয় ছবিটাতে ওয়াই অক্ষ বরাবর রয়েছে ভেলোসিটি ভি, এক্স অক্ষ বরাবর টাইম। তৃতীয় ছবিটাতে এক্সেলারেশন এ, আর এটা হচ্ছে গিয়ে টাইম টি। তোমরা কিন্তু এই যে হচ্ছে গিয়ে গ্রাফটা রয়েছে, এই গ্রাফটা খুব ভালো করে পড়ো, কিন্তু এই গ্রাফটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে তোমরা অনেকগুলো স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন সময় ব্যবধান। যেমন এই যে প্রথম স্ট্রেট লাইন, এটি হচ্ছে গিয়ে T/4, তারপরটা হচ্ছে গিয়ে T/2, এটা হচ্ছে গিয়ে 3T/4, আর এটা হচ্ছে গিয়ে টি। তার মানে প্রত্যেকটার ভিতরের যে সময় গ্যাপ, এটা হচ্ছে গিয়ে T/4। দেখো, এইখানে আমি যে জিনিসটা বুঝিয়েছি সেটি হচ্ছে গিয়ে, দেখো কোনো একটা কণা যখন সরলছন্দিত স্পন্দনে স্পন্দনরত থাকে, তখন এই যে তার যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এই যে T/4 সময় যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হলো, এইটাই তো তার বিস্তার, তাই না? এইটাই হচ্ছে গিয়ে তার বিস্তার এ। তার মানে কোনো একটা কণা যখন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে থাকে,
তখন কিন্তু তার বেগটা শূন্য হয়ে যাচ্ছে। একটু আগের চিত্রেই কিন্তু আমরা সেই অবস্থানটা দেখেছিলাম যে একটা কণা যখন এক্সট্রিম পয়েন্টে থাকে তখন কিন্তু তার বেগটা জিরো থাকে, আর যখন তার বেগটা জিরো থাকে ঠিক একই সময়ে তার ত্বরণটা কিন্তু ম্যাক্সিমাম হয়। দেখো, এইটা কিন্তু তার ম্যাক্সিমাম পয়েন্ট। এবং তোমরা যদি হুকের সূত্রটা পড়ো তাহলে কিন্তু দেখতে পাবে ডিসপ্লেসমেন্ট যেদিকে ঘটে ত্বরণ কিন্তু তার বিপরীত দিকে ঘটতেছে। ওই যে তোমাদের হুকের সূত্রটা মনে আছে তো, যে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। তোমরা কি এই এই যে সমীকরণটা আছে এই গ্রাফের মাধ্যমে জিনিসটা বুঝতে পারতেছো? যেহেতু গ্রাফের মাধ্যমে এই জিনিসটা বুঝতে পারতেছো, তাহলে কিন্তু তোমাদের এখন এই জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। দেখো, এই চিত্রটা তুমি যদি ঠিক করে বুঝে ফেলতে পারো, তোমার কাছে কিন্তু এই চ্যাপ্টারের অনেক কিছুই সহজ হয়ে যাবে। তার মানে দেখো, যখন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, ভেলোসিটি জিরো, কিন্তু তখনই কিন্তু এক্সেলারেশন ম্যাক্সিমাম, কিন্তু ডিরেকশনটা উল্টা। আবার যখন ডিসপ্লেসমেন্ট জিরো, তার মানে বস্তুটা সাম্যাবস্থানে থাকতেছে, তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম এবং ত্বরণও কিন্তু জিরো। তোমরা এই গ্রাফটা একটু পড়ে নিও ঠিক করে, তাহলে কিন্তু খুবই ভালো করে বুঝে যাবে। তোমাদের তামান্না লিখেছে হচ্ছে গিয়ে ত্বরণ নিচের দিকে ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে কিন্তু আমি শুধুমাত্র মানটা নিয়ে চিন্তা করতেছি, তার মানে এইটার যে ম্যাগনিটিউড, তার মানে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা নিয়ে চিন্তা করতেছি। এই নিচের পয়েন্টটা হচ্ছে নেগেটিভ ম্যাক্সিমাম, আর এই উপরের পয়েন্টটা হচ্ছে গিয়ে পজিটিভ ম্যাক্সিমাম। আমি কিন্তু এই জিনিসটাই বুঝাতে চাচ্ছিলাম। আচ্ছা, তোমাদের মধ্যে হয়তো অনেকেই লিখেছে যে আহ, আচ্ছা, আমি শুধু কেন আজকে পড়িয়ে যাচ্ছি, কেন গল্প করছি না। আচ্ছা, আমরা নেক্সট যে 2-3 মিনিট রয়েছে সেটি শুধু তোমাদের প্রশ্নের উত্তর দিব, এবং তোমাদের যে আহ, যে প্রশ্নগুলো রয়েছে তোমরা সেই প্রশ্নগুলো করো, আর আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। কেননা আমি দেখতে পেলাম যে তোমরা ক্লাসের শুরু থেকেই বলছো যে আচ্ছা, আমরা কেন আজকে পড়তেছি, কেন গল্প করতেছি না। আমরা তো ক্লাসের এতক্ষণ পড়লাম, তাহলে তোমরা এই গ্রাফটা দেখতে থাকো, ঠিক করে বুঝতে থাকো। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নটা আমাকে করো। আমি নেক্সট যে 2-3 মিনিট রয়েছে সেই 2-3 মিনিট তোমাদের প্রশ্নের উত্তর দিব। আমাদের কিন্তু কমেন্টে অনেকেই তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো। তামান্না, সিয়ামুল, হিমেল, বর্ণা, তোমরা যারা রয়েছো আমি কিন্তু তোমাদের অনেক দিন ধরেই দেখছি যে তোমরা কিন্তু খুব খুব মনোযোগ দিয়ে আমার যে প্রতিটা ক্লাস রয়েছে প্রতিটা ক্লাসই করছো। থ্যাঙ্কস আ লট গাইস, তোমাদের জন্যই আমি পড়ানোর যে আগ্রহটা সেটা আমার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আচ্ছা, তোমরা কিন্তু এখনো কোনো প্রশ্ন করছো না। আহ, আচ্ছা, মিম বলেছে যে গ্রাফটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ মিম, গ্রাফটা কিন্তু জাস্ট সেলফ এক্সপ্লেনেটরি। তুমি দেখতে পাচ্ছ আমি যদি শুধুমাত্র T/4 সময়ের কথা চিন্তা করি, তখন আমি দেখতে পাচ্ছি যে বস্তু কণাটার যে সরণ সেটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে, তার মানে ওই বস্তু কণাটা বিস্তারে রয়েছে। তখন তার ভেলোসিটিও জিরো, আর তার ত্বরণ কিন্তু ম্যাক্সিমাম, কিন্তু দিকটা হচ্ছে গিয়ে উল্টা দিকে। আমার বিশ্বাস তুমি যদি এই ক্লাসটা শেষ হওয়ার পরে আবার পিছনের দিকে ফিরে যাও তাহলে জিনিসটা তুমি ঠিক করে বুঝতে পারবে। আচ্ছা, আমি নেক্সট যে টপিকটা রয়েছে নেক্সট টপিকে চলে যাই। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি তোমাদের কোশ্চেনেরও অ্যান্সার দেব এবং পড়াবো। আমাদের যে সরল দোলকের গতি রয়েছে সেই সরল দোলকের গতিটা কিন্তু আমাদের স্পন্দন গতির উদাহরণ। কেননা এটি তার গতিপথের, যদি আমরা এই সবুজ পয়েন্টটাকে সাম্যাবস্থান ধরে নেই, সেটি অর্ধেক সময় ডান দিকে এবং অর্ধেক সময় বাম দিকে চলছে। এবং সে যখন ডান দিকে থাকে সে ফোর্স অনুভব করে বাম দিকে, আর সে যখন বাম দিকে থাকে সে ফোর্স অনুভব করে ডান দিকে। তার মানে এই যে পেন্ডুলামটা রয়েছে এইটাও কিন্তু সরল ছন্দিত স্পন্দনের একটা উদাহরণ। আচ্ছা,
আমাদের স্প্রিং এর যে গতি, স্প্রিং এর গতিও কিন্তু সরল সঞ্চিত স্পন্দনের একটি উদাহরণ। আচ্ছা, এখন আমরা যে জিনিসটি পড়বো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলভটা সেটা কিন্তু আমাদের ঠিক করে পড়তে হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে হুকের সূত্র অনুসারে আমরা বলতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। তাহলে আমরা এফ কে যদি ভেঙে ফেলি তাহলে আমি বলতে পারি এফ সমান সমান এম এ, এবং এখান থেকে আমি যদি এ সমান সমান বলতে পারি মাইনাস কে বাই এম। এখন পরীক্ষা করে দেখা গিয়েছে যে এই কে বাই এম, এই কে বাই এম কে আমরা ওমেগা স্কোয়ারের সাথে তুলনা করতে পারি, বা কে বাই এম কে আমরা কৌণিক কম্পাঙ্কের যে স্কোয়ার সেইটির সাথে তুলনা করতে পারি। এটা কিন্তু আমাদের পরীক্ষালব্ধ প্রমাণ। তার মানে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি, এবং এক্সপেরিমেন্টের থেকে এই জিনিসটা পেয়েছি যে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট আর যে বস্তুকণার যে ভর রয়েছে সেইটার অনুপাত সবসময় তার কৌণিক যে কম্পাঙ্ক সেটির বর্গের সমান হচ্ছে। তার মানে কোনো একটা স্প্রিং এর সাথে যদি কোনো একটা বস্তু আমি ঝুলিয়ে দেই, তাহলে ওই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট আর বস্তুর যে ভর সেটি হচ্ছে গিয়ে তার কৌণিক কম্পাঙ্কের স্কোয়ার। এটা আমরা এক্সপেরিমেন্টের থেকে কিন্তু পেয়েছি। আচ্ছা, এখন আমরা এ একে হচ্ছে আমরা ত্বরণ বলছি, আর ত্বরণকে কিন্তু আমরা বলতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার। তার মানে আমরা যদি সরণকে সময়ের রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলেই কিন্তু আমরা ত্বরণ পাচ্ছি। তোমরা যারা যারা ক্যালকুলাস পড়েছ এটা কিন্তু তাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা যদি সরণকে একবার ডিফারেন্সিয়েট করি বেগ পাচ্ছি, আর বেগকে যদি সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি আমরা ত্বরণ পাচ্ছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। আমি যদি পক্ষান্তর করি তাহলে আমাকে যে হচ্ছে গিয়ে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পরিচয় পেতে পারি। আচ্ছা, তাহলে চলো আমরা একটি সিম্পল ম্যাথ করে ফেলি। আমাদের সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক পড়ানো এখনো বাকি রয়েছে, তাই আমি একটু ফাস্ট পড়াচ্ছি তোমাদের। তুমি দেখো, আমাদের যে সরল ছন্দিত স্পন্দন ছিল, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল সেটি ছিল ডিটি ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। আমরা যদি এই প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণটা তুলনা করি তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ওমেগা স্কোয়ার সমান সমান 100। এখন আমি যদি উভয় পক্ষে বর্গমূল করে দেই তাহলে আমি ওমেগা সমান সমান পেয়ে যাচ্ছি 10 রেডিয়ান পার সেকেন্ড। আর আমরা জানি হচ্ছে ওমেগা সমান সমান 2 পাই এফ। এখানে এফ হচ্ছে গিয়ে কোনো একটা বস্তুর কম্পাঙ্ক, আর ওমেগা সমান সমান বলছি আমরা কৌণিক কম্পাঙ্ক। আর এই যে ইকুয়েশনটা এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু তোমাদের যদি কেউ না পেরে থাকো তাহলে এখানে এই ইকুয়েশনটাকে, যেহেতু এখানে ব্যবকলনীয় টার্মগুলো রয়েছে, এটা হচ্ছে কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন না। এখান থেকে আমি কিন্তু খুব সহজেই দুইটা সমীকরণ একটার সাথে আরেকটা তুলনা করে এই জিনিসগুলোর মান বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমাদের এই যে আমাদের যে হচ্ছে গিয়ে অবস্থান রয়েছে, কোন একটা বস্তুর অবস্থান আমরা কিভাবে প্রকাশ করব। কোন একটা বস্তু যদি সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনরত থাকে তাহলে আমরা বস্তুকণাটার যে অবস্থান রয়েছে সেটা একটা ইকুয়েশনের সাহায্যে প্রকাশ করতে চাচ্ছি। সেই ইকুয়েশনটা কিভাবে প্রমাণ করতে পারবো? আমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেখানে তুমি দেখবা 2-2.5 পেজের বিশাল বড় একটা প্রমাণ রয়েছে, এবং ওই প্রমাণটা কিন্তু অনেক কঠিন। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম আমি ওই প্রমাণটা খুলেও দেখিনি। আমি যে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি তোমাদের সাথে আজকে একটু শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, তোমরা এখানে কয়েকটা ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছ। সেটি হচ্ছে গিয়ে আমি যদি ই টু দি পাওয়ার টি কে
সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা একই জিনিস পাচ্ছি। তার মানে আমি বলতে পারি ডিডিটি অফ ইটি সমান সমান ই টু দি পাওয়ার টি। আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস টিকে সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি যে জিনিসটা পাই সেটি হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে দেখো, যদি ই টু দি পাওয়ার টি থাকে তাহলে আমি ই টু দি পাওয়ার টি পাচ্ছি। এখানে কিন্তু তোমাদের ম্যাথ পড়াটা খুবই জরুরি। তোমরা যারা ম্যাথে ডিফারেন্সিয়েশন করে এসেছো তাদের জন্য এটি একদম সোজা। আচ্ছা, এরপরে আমি যদি এখানে ই টু দি পাওয়ার মাইনাস টি বসাই, তাহলে আমার অ্যান্সারটা আসছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। আমি যদি সাইন টিকে সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি পাচ্ছি গিয়ে কস টি। আমি যদি কস টিকে ডিফারেন্সিয়েট করি, আমি পাচ্ছি মাইনাস সাইন টি। এই সবকিছুই কিন্তু তোমরা আমাদের যে ম্যাথমেটিক্স রয়েছে সেটির ফার্স্ট পেপারে করে এসেছো। আচ্ছা, তাহলে আমি দেখেছি যে তোমরা লিখছো যে কয়েকজন ঝাপসা দেখতে পাচ্ছ। এটা তোমাদের হয়তো বা ইন্টারনেট সমস্যার জন্য একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমাদের এই ক্লাসটা যখন ফেসবুকে থাকবে, তুমি যখন আবার পরে দেখে আসবে, তুমি কিন্তু এই জিনিসটা খুব সহজেই পেরে ফেলতে পারবে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, প্রথম যে কুইজটা সেটি হচ্ছে কোন টার্মটাকে আমি যদি সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি সেম জিনিসটাই পাই। তাহলে তোমরা আমাকে এমন একটা টার্ম বলো যেটিকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি সেম জিনিসটাই ফিরে পাই। দেখো, তোমাদের কিন্তু হিন্টটা এই দুইটা জায়গার মধ্যেই দেয়া আছে। তোমাদের প্রথম কুইজের যে উত্তর সেটা কিন্তু এই প্রথম দুই লাইনের ভিতরেই দেয়া রয়েছে। আচ্ছা, দেখো, সঠিক উত্তরটা হচ্ছে আমি যদি ই টু দি পাওয়ার টি কে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমি অ্যান্সারটা ই টু দি পাওয়ার টি পাচ্ছি। তার মানে এরকম আমার একটা টার্ম জানতে চাওয়া হয়েছিল যেটিকে আমরা ভ্যারিয়েবল ওয়াই দিয়ে প্রকাশ করছি, যেটিকে ডিফারেন্সিয়েট করলে আমি সেম টার্মটাই পাই। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার টি। তার মানে আমি যদি ই টু দি পাওয়ার টি কে ডিফারেন্সিয়েট করি আমি সেম জিনিসটাই পাই। তোমাদের জন্য কুইজ সেটি হচ্ছে আমাকে এমন একটি টার্ম বলো যেটিকে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেম জিনিসটা ফিরে পাচ্ছি। তাহলে তোমাদের জন্য প্রশ্নটা হচ্ছে গিয়ে আমাকে এমন একটা টার্ম বলো যেটিকে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেম জিনিস ফিরে পাচ্ছি। এটারও কিন্তু তোমাদের যে সঠিক উত্তর সেটি এই যে আমার হিন্ট, এই হিন্টের ভিতরেই দেয়া রয়েছে। তোমরা এখনো কিন্তু সবাই প্রথম প্রশ্নটার উত্তর দিচ্ছ, আমরা কিন্তু এখন কুইজ 2 তে চলে এসেছি। আমার কুইজ 2 টা হচ্ছে গিয়ে আমাকে এরকম একটি টার্ম বলো যেটিকে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেম জিনিসটাই ফিরে পাবো। আমার অ্যান্সার হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার টি এবং ই টু দি পাওয়ার মাইনাস টি। কেননা আমি যদি ই টু দি পাওয়ার টি কে যতবারই ডিফারেন্সিয়েট করি না কেন ই টু দি পাওয়ার টি পাচ্ছি, আর আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস টি কে ডিফারেন্সিয়েট করি আমি পাচ্ছি গিয়ে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। এখন আমি যদি এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমি পেয়ে যাব মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে দেখো, এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল। তাহলে আমি ই টু দি পাওয়ার মাইনাস টি পেয়ে গেলাম। দেখো, আমি শুরু করেছিলাম যেখানে, শেষে এসে আবার এখানে ফিরে আসলাম। তাহলে এই জিনিসটার উত্তরটা হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার টিও হতে পারে, ই টু দি পাওয়ার মাইনাস টিও হতে পারে। এখন আমার কুইজ নাম্বার 3 হচ্ছে গিয়ে আমাকে এমন একটি টার্ম বলো যেটিকে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে ওই সেম টার্মটাই ফিরে পাবো, কিন্তু তার আগে আমি একটা মাইনাস সাইন পাবো। এই যে দেখো, এখানে ওয়াই কে ডিফারেন্সিয়েট করা হয়েছে দুইবার সময়ের রেসপেক্টে, অ্যান্সার পাওয়া গেছে ওয়াই, কিন্তু
তার আগে কিন্তু একটা মাইনাস সাইন রয়েছে। তুমি কি বলতে পারো এটা কি হতে পারে? আচ্ছা, তোমাদের জন্য আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এখানে অ্যান্সারটা হচ্ছে গিয়ে সাইন টি। আমি যদি সাইন টিকে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি অ্যান্সার পাচ্ছি গিয়ে কস টি। তার মানে সাইন টিকে আমি যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি অ্যান্সার পাবো কস টি। আমি যদি কস টিকে আরো একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আবার আমি সাইন টি পেয়ে যাচ্ছি। এখন যেহেতু আমি ওয়াই সমান সমান সাইন টি সমান সমান ওয়াই ধরেছিলাম তাহলে কিন্তু আমি আবার মাইনাস ওয়াই পাচ্ছি। তার মানে আমি যদি সাইন এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কিংবা সাইন টি কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি দুইবার ডিফারেন্সিয়েট করলে সেম জিনিসটাই পাবো, কিন্তু তার আগে একটা মাইনাস সাইন আসবে। আমরা পরের জায়গাটাতে চলে যাই। আচ্ছা, এবার একটু কঠিন প্রশ্ন তোমাদের জন্য, কিন্তু তুমি যদি আগের সব প্রশ্নগুলো ঠিক করে বুঝতে পারো তাহলে কিন্তু এই প্রশ্নটাও সঠিক উত্তর দিতে পারবে। আচ্ছা, দেখো এখানে বলা রয়েছে এমন একটা টার্ম যেটাকে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেম টার্মটাই ফিরে পাবো, কিন্তু তার শুরুতে সহগ হিসাবে মাইনাস টু টু দি পাওয়ার টু থাকবে। দেখো আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে আমাকে এমন একটা টার্মের নাম বলো যেটিকে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি সেই টার্মটাই ফিরে পাবো, কিন্তু তার সাথে গুণাকারে মাইনাস টু টু দি পাওয়ার টু থাকবে। এটা হচ্ছে গিয়ে সাইন টু হতে পারে, সাইন টু টি হতে পারে, টু সাইন টু টি হতে পারে, থ্রি সাইন টু টি হতে পারে, ফোর সাইন টু টি হতে পারে। তার কারণটা দেখো, আমি যদি সাইন টু টিকে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমার হয়ে যাচ্ছে টু কস টু টি। আর এই যে দেখো টু কস টু টি, আমি যদি এই টু কস টু টিকে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কিন্তু পেয়ে যাব এই টুটা তো থাকবেই, এইটার জন্য আরো একটা টু আসবে, আর কস টু টিকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন টু টি। তাহলে দেখো এখানে মাইনাস, আর যেহেতু দুইটা দুই আমি লিখতে পারি মাইনাস টু স্কোয়ার সাইন টু টি। দেখো এখানে তোমাদের জন্য অঙ্কটা করে দেয়া রয়েছে, আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো। এখন এটা কিন্তু শুধু সাইন টু টি এর জন্য না, যে কোনো সহগ থাকলেই সেটা কিন্তু প্রযোজ্য হবে। কেননা সেক্ষেত্রে যদি এখানে ফোর সাইন টু টিকে আমি ডিফারেন্সিয়েট করতাম তাহলে যে জিনিসটা আসতো সেটা হচ্ছে গিয়ে মাইনাস টু স্কোয়ার ফোর সাইন টু টি। তুমি যদি এইভাবে জিনিসটা লিখতে পারতা, দুইটা যদি গুণ না করে দিয়ে, তাহলে কিন্তু তুমি এই টোটাল জিনিসটাকেই আবার ওয়াই ধরতে পারতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি সাইন টু টি, টু সাইন টু টি, থ্রি সাইন টু টি, ফোর সাইন টু টি এরকম জিনিস থাকে তাহলে আমাদের যদি ওইটাকে দুইবার ডিফারেন্সিয়েট করি সেম জিনিসটাই ফিরে আসে, কিন্তু সাথে একটা মাইনাস টু স্কোয়ার থাকে। এই যে দেখো এবার আমাদের ফাইনাল কুইজ, যেটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল সরল ছন্দিত স্পন্দনের, সেইটাকে আমি কিভাবে সলভ করি। দেখো এখানে আর এই যে 4 নাম্বার কুইজ আর 5 নাম্বার কুইজটা মিলাও। 4 নাম্বার কুইজ ছিল কোন টার্মটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে সেইটাই ফিরে আসে কিন্তু মাইনাস টু স্কোয়ার থাকে, আর 5 নাম্বার কুইজটা হচ্ছে গিয়ে মাইনাস ওমেগা স্কোয়ার থাকে। তাহলে কি আমি এইটার যে 4 নাম্বারের ব্যাখ্যা রয়েছে 4 নাম্বারের ব্যাখ্যা দিয়ে এভাবেই বলতে পারি না যে সাইন ওমেগাটিকে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এই জিনিসটা পেয়ে যাব। তোমাদের জন্য কিন্তু বাড়ির কাজ এই জিনিসটা, যে সাইন ওমেগাটিকে দুইবার ডিফারেন্সিয়েট তুমি যদি করো সময়ের রেসপেক্টে তাহলে এই জিনিসটা ফিরে পাচ্ছ নাকি। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে
সাইন ওমেগা টি এর তো সর্বোচ্চ মান 1, কিন্তু আমাদের বিস্তারের মান তো 1 ছাড়া যে কোনো কিছুই হতে পারে। আমাদের এ এই জিনিসটার মান কি শুধুমাত্র 1? অবশ্যই না, আমার বিস্তারের মান কিন্তু যে কোনো কিছু হইতে পারে। তার মানে আমি যদি বলি যে এই যে পার্টটা রয়েছে, এই পার্টের সাথে আমি যদি এ গুণ করে দেই, তাহলে কিন্তু দেখো আমার বিস্তার যে কোনো সংখ্যাই হইতে পারে। এবং এই যে এইখানে যে জিনিসটা করছিলাম আমি, ধরো 4sin2t-কে আমি যদি ভাঙতাম তাহলে কি -2 স্কোয়ার 4sin2t চলে আসতেছিল না? তুমি এই পার্টটাকে -ওমেগা স্কোয়ারের সাথে তুলনা করো, 4 কে এর সাথে তুলনা করো, sin2t-কে এই যে y এইটার সাথে তুলনা করো, তাহলে তোমরা কি সাদৃশ্য জিনিসটা দেখতে পাচ্ছ? তাহলে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আমাদের যে সরলছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন, সেইটার ইকুয়েশন হচ্ছে গিয়ে y সমান সমান a সাইন ওমেগা টি। দেখো, আমি কোনো ধরনের কোনো জটিল ব্যাখ্যা না দিয়েই কিন্তু যে সমাধানটা রয়েছে সেই সমাধানটা করে ফেলতে পারলাম। তার মানে দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু অনেক বড় বড় ম্যাথ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি যে সরলছন্দিত স্পন্দন, সেইটার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেইটা হচ্ছে গিয়ে এ সাইন ওমেগা টি। আচ্ছা, আমাদের আজকের পড়া এখানেই শেষ। আমরা চেষ্টা করব আবার তোমাদের ক্লাসে নিয়ে আসার। হয়তোবা এখন থেকে রেগুলার ক্লাসে আসবো না, মাঝে মাঝে আসবো, কিন্তু তোমরা কিন্তু এখন পড়া থামিয়ে রেখো না। তোমরা আমাদের ইউটিউব রয়েছে, আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে, আমাদের স্মার্ট বুক রয়েছে। তোমরা যদি পড়তে চাও তাহলে কিন্তু আমাদের অসংখ্য রিসোর্স রয়েছে। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু আমাকে কিংবা 10 মিনিট স্কুলের যে মেসেজ অপশনটি রয়েছে সেখানে ইনবক্স করতে পারো, এবং তাহলে আমরা কিন্তু তোমাদের যে উত্তরগুলো রয়েছে সেই তোমাদের উত্তরগুলো দিতে পারবো। আশা করছি আজকের যে ক্লাসটি ছিল তোমাদের সবার অসম্ভব ভালো লেগেছে। আমি কিন্তু পার্সোনালি তোমাদের সবাইকে তোমাদের এই ক্লাসটি নিয়ে এনজয় করেছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক মজা করো। আর এই যে কঠিন সময়টা রয়েছে, এই কঠিন সময়টাতে তোমরা একে অপরের সাথে থেকো আর তোমাদের পরিবার পরিজনের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ ভাইয়া, সবাই তোমরা ভালো থেকো।